আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদ মায়ার প্রেমগাথা পর্ব ২৭। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গ্রীষ্মের তপ্ত রোদে গা জলাভাব, অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজকার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মলের সামনে উপস্থিত হলো আরিফ। সঙ্গে তার ৩ বোন, মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর ৫ দিন বাকি, অথচ এখনও বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো সে নিয়ে যাবে বলে। আসল কথা, বিয়ের কেনাকাটা কোনে পক্ষের বাকি। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতে দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিংয়ে সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানদের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যের দিকে। খানবাড়ির মহিলা সদস্যদের মধ্যে সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখল। গুটি কয়েক বডিগার্ড আর ৫ জনের মতো পুরুষ মানুষকে চোখে পড়ল শুধু। তাদের মধ্যে আরাফ খান, বর হিসেবে ফাহাদ। বাকি ৩ জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে। চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, ১-২ বার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরাফ খানের বড় মেয়ের ২ ছেলে। তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে। আরিফের ২ বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়ল না, এমনকি হৃদের বাবা, মা, ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতো মানুষ কখনো এসব মেয়েলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদীপের অনুপস্থিতি কারণটা বুঝল না সে। তারা তো আসতেই পারে না কি? তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়ল না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করল। মুক্তা পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করল এর মাঝেই। অত্যন্ত খুশি মনে মুক্তাকে গ্রহণ করল হেনা খান। মায়া জুইকেও বেশ আদরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো, তখন সবাই একত্রে ঢুকলো মলের ভেতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরিফ আরাফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, সঙ্গে আত্মীয়ধর মেয়েদের হলুদের শাড়ি, গহনাপত্র সব কিছু আরিফ, মায়া আর জুইয়ের পছন্দের কেনাকাটা করছিল ঠিক, কিন্তু তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকে জানতো নাদিম আসবে। নাদিম নিজে স্কলারশিপের ভিসায় দৌড়াদৌড়ির জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে। সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে, নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফদের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ের পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে। আর সেজন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া, জুই এসবের কিছু জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভিতর দেখা হতে নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন, আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল, আন্টি, বাসার সবাই ভালো আছেন? সৌজন্য বজায়ে আরিফও হাসল। নাদিম আরিফের চেয়ে বছর দুয়েকের ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খুঁটিয়ে দেখতে চায় নাদিম মায়ের জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসেবে আজকাল ছেলে মেয়েদের মতন অশালীন হয়ে পড়বে মায়ের সাথে, নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটার জন্যই আরিফ আজ সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করলো। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় সঠিক হবে এমনটাও না।
সে তার আদুরে বোনকে এভাবে কারো হাতে তুলে দিবে না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনের খচখচ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তবে আমাদের আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি। কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যাই। ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইল, তোমার পরিবার কেমন আছে নাদিম? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ। আশা করছি সামনের মাসের 10 তারিখের ভিতরে ফ্লাইট পড়বে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে। তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো? জি, আরও কম হবে। আরিফ আর কথা বাড়ালো না। হাঁটতে হাঁটতে ভাসা ভাসা চোখে সামনে তাকিয়ে দেখল দোকানের ভিতর মায়া আর জুই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়ার মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া। ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না। কিন্তু যদি সব কিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পরের সপ্তাহেই মায়ের বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতা যোগাযোগ করে, খোঁজ খবর নেই। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না। দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিম ও আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে। তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদের বিয়ের শপিংয়ের ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকালের দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে হাতে। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভিতর একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নিবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম। যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক আসলো খেতে। আরফ খান, ফাহাদ, সৌরভ, সোহাগ, সুমন, সেজুতি, তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সখ্যতা বজায়ে 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেলো। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণচঞ্চলতার কারণ খানবাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে। ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদের সঙ্গেও জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া, জুই, সেজুতি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। মায়াদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্তে করে কি জানি বলল, কিন্তু পরপরই ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরেই ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল। অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতে দেখলো ওয়েটার মায়ের দিকে এগোচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটের ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ের আরও ঘন্টাখানিক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল। মায়ের মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে মায়া চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝাই যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ের সেই স্বাচ্ছন্দ্য বোধটুকু নজর কাটল আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাফ খান ও ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিম ছেলেটা খারাপ না। খাওয়া দাওয়া পাট চুকিয়ে গেল সবাই। খাবার বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল। সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টার টানা শপিংয়ের পর খান পরিবারের সকলের শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল তাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খানবাড়িতে। নতুন আত্মীয় বলে কথা। রাতে খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ।
খানবাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যার যার মতো করে উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া, জুই, সেজুতি বসলো নাদিমের গাড়ির পিছনে সিটে, নাদিম ড্রাইভিংয়ে। আরিফ পাশের সিটে বসতে গাড়ি ছুটল খানবাড়ির গাড়ির পিছন পিছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে, তাই তারও দাওয়াত পড়ল খানবাড়িতে রাতের ডিনারের। ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে, এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়ল খানবাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যের ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে মায়া, জুই আর সেজুতি একত্রে খানবাড়ির ভিতরে পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির, বারবার ভয়ার্ত চোখ জোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়ল। এখন পাছে না আবারও হৃদের মুখোমুখি হয়ে যায়, সেই ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু আবারও এখানে ঘটে, তাহলে মায়ার আর সম্মান থাকবে না। ভয়ে দুরু দুরু বুকে মায়া জড়সড় হয়ে হাঁটল জুয়ের সাথে। ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিফ আর নাদিমকেও হাঁটতে দেখা গেল। খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতে মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ডাইনিংয়ে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাব খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিংয়ের একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে অবস্থা করছে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিংয়ে বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকে গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়ার। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা। কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে, অশালীন কিছুই চোখে পড়ল না। একটা টুপিচের জামা পরে ওড়নাটা কাঁধের দুপাশে দেয়া, কথাবার্তায় বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও সে নিজ দায়িত্বে দিচ্ছে। মায়া আরও একবার অকারণে শশীকে দেখল। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ার মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে হৃদ মায়াকে পরকীয়ার মতন এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলেই চরিত্রের সমস্যা আছে, নয়তো সবসময় মায়ের সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে, তার আগেই আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের ওপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ, নাদিমকেও দেখে নিল এক পলক। কিন্তু মায়ার মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বিয়ান যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতায় বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ে শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড়সড় ঝামেলা চুকিয়ে ফেলেছো তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসল। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ের পাশে বসা জুইয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ, নাদিমের সঙ্গে কুশলাদি বিনিময় করলো। যদিও সে নাদিমকে চিনে না, কিন্তু তারপরও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যে। আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময়ে এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টার নিব নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদীপ আসেনি? না, রাদীপ দেশে নেই, হৃদকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খান আর কিছু বলার আগেই শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল, হৃদ ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখল, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে। আয়ন বুঝতে পারল মায়া এখনও হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তোর হৃদ ভাই, গিয়ে দেখ বাইরে পেয়ে যাবি।
আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাব খান শশীর লাজুকলতার মুখটা দেখে হাসল। আয়ন এতক্ষণে জুঁয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুঁইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে, আয়নকে চোখে দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো। আয়নের জন্য জুঁইয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল তাহলে। আয়ন জুঁইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুঁই, আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো। জুঁই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতো কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছে। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোকাচোকি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুঁই চোখ ঘুরিয়ে দেখল আয়নের হাতের কাছে আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ আয়ন জুঁইকে দেওয়ার তরমুজের প্লেটটা চাচ্ছে। সৌন্দর্য বজায়ে জুঁই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাঁটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুঁইকে বলল, জুঁই, আমাকে আমের প্লেটটাও দেন। জুঁই এইবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিয়ে আবারও বলল, পানির গ্লাসটা দেন। জুঁই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুঁইয়ের যতবার দেখা হয় ততবারই জুঁইকে দিয়ে সে নিজের কাজ করায়, কিন্তু কেন সেটা জানে না জুঁই। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুঁই জানতো না। আয়ন জুঁইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুঁইকে একটা চোখ মারল। আয়নের হঠাৎ কাণ্ড হতবুদ্ধি হয়ে বসে রইল জুঁই। এই লোক হঠাৎ জুঁইকে চোখ মারল কেন জানা নেই জুঁইয়ের, শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসে রইল। তবে জুঁইয়ের মনটা বেশ পুড়ছে রাদীপের জন্য। ঢাকা আসার আগেই রাদীপের সঙ্গে জুঁইয়ের কথা হয়েছিল। রাদীপ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুঁইয়ের সঙ্গে দেখা করতে। জুঁই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য, আর সেই থেকে জুঁই রাদীপের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদীপ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও সে দুজনের কথা হয়েছিল। রাদীপ জুঁইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুঁইকে অপেক্ষা করিয়ে রাদীপ আসলো না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদীপ দেশে নেই। সকলের খাওয়া দাওয়ার মধ্যে হৃদ মেইন দরজা দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসির শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকের ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুঁচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ের মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরও মায়ের পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ের স্পেস বড়, মায়া অন্য কোনো একটা খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং থেকে হেনা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘুরালো পুনরায় মায়ের দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলের সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে। মায়া ভয়ার্থ দৃষ্টি হৃদের থেকে নামিয়ে নিতে গিয়ে চোখ পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পেরে মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনের। হৃদ তখন থেকে ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়ার দিকে। আর হৃদের চেয়ে থাকার কারণ হলো মায়ের পাশে বসে থাকা নাদিম। নাদিম মায়ের দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ের অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়ের পেছন মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি, কিন্তু হৃদের বাজ পাখি নজরে সেটা মুহূর্তে ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন জানি আরও একবার পরখ করলো হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখ মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু তারপরও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমলো না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতটা ডান পকেটে গুজে মায়ের দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতন অত লম্বা নয়, তারপরও বেশ দারুণ লাগলো মায়ের চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকাই মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে?
5 ফিট 6 ইঞ্চি নাকি 5 ফিট 7 ইঞ্চি? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এর মধ্যেই শশী হৃদকে উদ্দেশ্য করে ঋণ নিয়ে বলল, তোমাকে কফি করে দিব? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করল। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটল কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ের মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক। এমনকি দুজন দুজনার সঙ্গেও অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করে হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচরণে মায়ার তেমনই ঠেকল। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়া হঠাৎ করে যেন মন খারাপ হলো। উদাস মনে হৃদের থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসল। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবল, আজ মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে হয়তো মায়াও এখন খেয়াল রাখত নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতো করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ার কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন। কোথায় যে আছে মায়ের স্বামীটা আল্লাহ জানে। রাত তখন 10টার ঘরে। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া এতক্ষণ সেখানে ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো মায়ার স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভিতর থাকা জায়গায় জায়গায় কড়া লাইটিংয়ের কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতোই লাগছে পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নাম্বারে কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না, তারপরও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মানবিমান কতদিন করে থাকবে লোকটা মায়ের ওপর? একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়া চেয়ারে বসে ফোনটা টেবিলের ওপর রাখলো। এক গালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়ের মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতি টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতে তাকাতে সেই ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল। আচানক কারো উপস্থিতিতে মায়া চমকে উঠতেই চোখ পড়ল আয়নকে। বেশ হাসি হাসি মুখে মায়ের ফোনের দিকে তাকিয়ে হৃদের নম্বর দেখে চিনতে পেরেও অপরিচিতর মতন করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া। আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে, তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু জানি সব কিছু। মায়া চমকে ওঠার মতন করে অস্থির চিত্তের হড়বড় করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ার এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠের তেজ কমে আসলো ধীরে। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় শুধালো, সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহজীবনে শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়। তার মধ্যে তুমি একটা। মায়া আয়নের গভীর কথার অর্থ বুঝল না। মায়ের মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির ন্যায় আয়নকে শুধালো মায়া। বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে? আয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ায়। হৃদ তো তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইব না হৃদের মতো। ব্যয় হিসেবে তো এতটুকু সাহায্য করতেই পারি তোমার, তাই না? এবার বলো কি লাগবে আমার হেল্প? মায়া অস্থির চিত্তে আমতা আমতা করলো। ওর ছোট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ের কেন জানি মনে হলো আয়নের সাথে মায়ের নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে, আর নয়তো আয়নই হবে মায়ের সেই নিখোঁজ স্বামী। মায়ের সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। শ্রেয়া, নাদিয়া বা জুই কেউ আয়নকে এসব বলতে যাবে না। তাহলে কে বলবে আয়নকে? হৃদ খান? অসম্ভব। হৃদ খান যে মুড়ি মানুষ, অবশ্যই মায়ের কথা মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া হৃদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ের পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। হৃদ খান রাগী, জেদি, বেপরোয়া, আর যাই হোক না কেন সে অন্তত নিজের কথার খেলাপ করার মতো মানুষ নয়, এতটুকু মায়ের বিশ্বাস আছে।
তাহলে আয়ন কিভাবে জানতে পারে? সেই চিন্তায় মায়ের মাথায় এলো আয়নই হয়তো মায়া সেই মানুষটা হতে পারে যাকে মায়ার চাই। এমনটাও তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়াকে এখন মিথ্যা বোঝাতে চাইছে। আয়ন মায়ের নিখোঁজ স্বামী হতে পারে এই ভাবনা মায়ের মাথায় আসতেই মায়ের মন ছটফটে উঠল অস্থির চিত্তে। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মা সরাসরি তাকালো আয়নের চোখে চোখে। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। আয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ের অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করছে সেটা আয়ন মায়ের দৃষ্টি দেখে বুঝতে পারল। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ করে পরখ করল আয়নকে। আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেদিন রাতের ওই অচেনা লোকটার মতন। মায়ের হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল মনে হলো। অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালে ঘামের বিন্দুকণা দেখা গেল তক্ষুনি। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দুহাতে চেপে ধরা নিজের ফোনটাকে কষলে অল্প হা করে নিঃশ্বাস ফেলল ভিতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক গঠন আর শ্যামবর্ণ দেখে এবার মায়ের চিন্তিত মনে হলো আয়ন হয়তো মায়ের সেই অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসেবে খুঁজে চলছে। মায়ের তীব্র অস্থিরতায় আশ্রে কম্পিত গলায় পড়ল, আমি পানি খাবো। আয়ন মুহূর্তে হেসে মায়ের দিকে টেবিলের ওপর রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ের ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ শুরু থেকেই বাংলো ঘরের দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ের মনোভাবও তীক্ষ্ণ চোখে পরখ করেছে। আয়ন ইচ্ছে করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ের হেল্প করতে চাইছে, কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ার আয়নের প্রতি ওরকম দৃষ্টি, আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এসব কিছু হৃদকে রাগ দিল। হৃদ জল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগের ঠাহর করল। তারপরে সেটা দেখেও না দেখার মতো করে মায়ের সাথে কথা চালিয়ে বলল, কি বললে না তো আমার হেল্প লাগবে কি না? লাগলে বলে ফেলো চট করে। আমি এই মুহূর্তে তোমার খোঁজা ওই লোকটাকে বের করে দিব। মা ঢকঢক করে ছোট পানির বোতল থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলের উপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে। আয়ন দারুণ হেসে গায়ে এলিয়ে বসলো চেয়ারে। মায়ের উদ্দেশ্য করে বলল, তা লোকটা দেখতে কেমন ছিল? কিছু আইডিয়া দাও তো শুনি। মায়ের কথায় মায়া হাতের মতোই ফোনটাকে কসলাতে কসলাতে মিহিসরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল। লম্বা তো অনেকেই হয়, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লম্বা ছিল সেটা একটা সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষ দেখে বলতে পারবে ওই লোকটা কতটুকু লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইল, আপনার মতোই লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়া কিছু বলার আগে আয়ন ডান দিকে তাকিয়ে হৃদকে ডাকলো হাঁক ছেড়ে, এই হৃদ, এদিকে আয় তো ভাই। আয়নের ডাকে মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে দ্রুত তাকালো পাশে। দেখলো হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলোর ঘরের দরজাতে দাঁড়িয়ে চেয়ে আছে মায়ের দিকে। মায়া হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও ঠেটামি করে দাঁড়িয়ে। আয়ন বুঝলো হৃদ স্বভাবে তেরামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নদের দিকে। তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়ের চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, কি রে ভাই, সব জায়গাতে ঠেটামি করস কেন? একটু একটু অন্যের কথা শুনলেও তো পারিস। দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি? তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমাদের হেল্প লাগবে তোর। হৃদকে মায়ের চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন আবারও গিয়ে বসলো নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে আয়ন আবারও বলল, শোন হৃদ, তোরে যে জন্য ডেকেছি, আসলে আমি মায়ার ভণ্ড, প্রতারক, বেইমান, লুকায়িত স্বামীর ইন ডিটেলস সম্পর্কে জানতে চাই। সেজন্য তোর একটু হেল্প লাগবে। তুই এখানে হাম্বার মতো দাঁড়িয়ে থাক। মায়া তোর উদাহরণ দেখিয়ে আমাকে জানাবে মায়ের ভণ্ড, প্রতারক, বেইমান স্বামীটা দেখতে কেমন ছিল। হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকালো। তার এসব ধরনের মন্তব্য কোনো কালেই পছন্দ না, এতে মেজাজ খারাপ হয়। আর সেজন্য আয়ন ইচ্ছে করে হৃদকে রাগাবার জন্য বারবার মায়ের স্বামীকে তুলে খোঁচা মেরে ভণ্ড, প্রতারক, বেইমান বলে গালি দিচ্ছে। আয়ন জানে হৃদ মায়ের বৈবাহিক সম্পর্কে, আর জেনে বুঝে সে মায়াকে হেল্প করার নাম করে হৃদকে এই মুহূর্তে রাগিয়ে দিচ্ছে। মায়া হৃদের ভয়ে জড়সড় হয়ে আয়নকে বলল, ওনাকে লাগবে না, আমি এমনিতেই বলতে পারবো।
আরে তুমি এমনি বললে তো হবে না, মুখের কথায় আমি ঠিকঠাক কিছু বুঝবো না। তুমি একটা কাজ করো, দ্রুত উঠে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে বলো তো তোমার নিখোঁজ স্বামী আসলে কতটুকু লম্বা ছিল। আমাদের হৃদ তো অনেক লম্বা, দেখো তো ওর মতো লম্বা ছিল কিনা, একটু দেখো তো। যাও যাও, উঠে গিয়ে দাঁড়াও ওর পাশে। মায়া ভয়ে আমতা আমতা করলো যাবে কিনা সেটা নিয়ে। লাস্টবার হৃদ মায়াকে আঘাত করেছিল, যেটা মায়া ভুলেনি। কিন্তু আয়ন তো আর সেসব জানে না। মায়াকে উঠতে না দেখে আয়ন আবারও তাড়া দিল। মায়া হাতের ফোনটা টেবিলে রেখে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই মায়া হৃদকে নিজের খুব কাছে অনুভব করলো। মায়ার আর নড়াচড়া করলো না। নত মস্তিষ্কে হৃদের পায়ের দিকে তাকিয়ে হাত কুঁচকালো। মায়াকে নড়তে না দেখে আয়ন অসন্তুষ্ট গলায় আবারও বলল, এইভাবে না মায়া, তুমি হৃদের মুখোমুখি না, বরং পাশাপাশি গিয়ে চেপে দাঁড়াও। দুজনকে একত্রে দাঁড়াতে দেখলে তবেই না আমি বুঝবো কে কতটুকু লম্বা ছিল। আয়নের কথায় অস্বস্তি বোধ করে মায়া ঘুরে হৃদের পাশাপাশি চেপে দাঁড়ালো। মায়ার বাহু হৃদের কনুইয়ের সাথে হালকা পাতলা স্পর্শ লাগলো মনে হয়। এর মাঝে আয়ন দুজনকে একত্রে দাঁড়াতে দেখে বেশ সিরিয়াস মুড নেওয়ার মতন করে বলল, এবার ঠিক আছে, এখন হৃদকে দেখে বলো তোমার স্বামী লম্বায় কতটুকু ছিল। মায়া হাঁসফাঁস করে হাত কসলাতে কসলাতে ঘাড় উঁচিয়ে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের শান্ত শীতল দৃষ্টির সাথে। মায়ার দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে হৃদ। অদ্ভুতভাবে মায়াও শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে। মায়া 2-3 সেকেন্ডের বেশি পারল না হৃদের শীতল দৃষ্টির মাঝে চেয়ে থাকতে। জড়তার দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে। মায়ের মাথা আপাতত হৃদের কাঁধের একটু নিচে, মানে হৃদের বুক বরাবর মায়ের হাইট। মায়া একটু চমকালো। সেদিন রাতের অচেনা লোকটাও হৃদের মতন ঠিক এতটাই লম্বা ছিল। মায়া হৃদ খানের মতো করে সেদিন রাতে ওই লোকটার বুক বরাবরই হয়েছিল। মায়ের এখনো স্পষ্ট মনে আছে, হৃদ খান যে এত লম্বা মায়া আগে কখনো এতটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেনি। কিন্তু আজ লক্ষ্য করেই যেন বিস্ময় হচ্ছে। বাপরে, হৃদ খান এত লম্বা! মায়া হৃদের কাঁধ থেকে দৃষ্টি সরিয়ে পাশাপাশি দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে আয়নকে বলল, ওনার মতো লম্বা ছিল লোকটা। আয়ন বলল, তুমি শিওর তো? হুম। আর হৃদকে আবারও দেখিয়ে বলল, আর ওনার মতোই বলিষ্ঠবান ছিল। তুমি বুঝলে কিভাবে? সেদিন রাতে লোকটা বেহুশ অবস্থায় আমার কাঁধে ঢলে পড়েছিল। আমি ওনার ওজন সামলাতে হিমশিম খেয়েছিলাম। লম্বা চওড়া অনেক ছিল, সেজন্য বলতে পারছি। আয়ন বেশ সিরিয়াস হওয়ার মতন করে বলল, আচ্ছা, সেদিন কিভাবে কাঁধে ভর দিয়েছিল দেখাতে পারবে? হ্যাঁ পারবো। আয়নের কথার তালে মায়া খই হারালো। হৃদের সাথে শত্রুতার কথা এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে চট করে হৃদের শক্তপোক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো হৃদের সাথে। মায়া যখন সেদিন রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল, তখন হৃদ মায়াকে সাহায্য করে নিজে মায়ার কাঁধ জড়িয়ে তার বুকের সাথে মিশিয়ে ধরল। আর বেখেয়ালি মায়া চোখ উঁচিয়ে হৃদের মনোভাব ঠাহর করল না। যদিও করতো তাহলে ঠিক বুঝতো হৃদের গভীর দৃষ্টির মানে। ব্যস্ত মায়া সেদিন রাতের ঘটনা মনে করে হৃদের পিঠ গুলিয়ে কোমরের শার্ট আঁকড়ে ধরল। আর অপর হাতটা রাখলো ওর কাঁধ জড়িয়ে ধরা হৃদের হাতের ওপর। তারপর আয়নকে নিজেদের পজিশন দেখাতে দেখাতে উৎফুল্ল গলায় বলল, আমরা এইভাবে ছিলাম ভাইয়া। আচ্ছা, আর? মায়া আর আর ভাবতে ভাবতে চট করে কাঁধের ওপর হৃদের হাতটা টেনে ধরল নিজের ওপর হৃদকে ঝুঁকে পড়তে। মায়ের আচানক কাণ্ডে হৃদ খই হারিয়ে অল্প একটু মায়ের দিকে ঝুঁকে পড়তেই মায়া আবারও একইভাবে হৃদকে টানল নিজের দিকে। এবার মায়া বেশ জোরে সোরে টেনে ধরায় হৃদ নিজের খই হারিয়ে দু হাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়ল মায়ের গায়ে। তাজ্জব, মায়াও হৃদকে টেনে নিজেও বোকাবনি গেল। মূলত মায়াও বুঝতে পারেনি হৃদ মায়াকে এইভাবে জড়িয়ে ধরবে। আকস্মিক ঘটনায় মায়া হৃদের দেহর ভার সইতে না পেরে দুহাতে হৃদের পেট জড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ঝুঁকে পড়ে বলল, বাপরে, আপনি তো অনেক ওজন, শরীর এত শক্ত কেন? কি খান হ্যাঁ? উঠুন, আমি বাঁকা হয়ে যাচ্ছি। দীর্ঘ সময়ের নিরবচ্ছিন্ন করে হৃদ প্রথম কথাটাই বলল মায়াকে, ধমক দিয়ে দাঁত পিষে। শাট আপ ইডিয়েট! হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে মায়া হড়বড় করে সোজা হয়ে দাঁড়ালো। কাঁধে এক হাত রেখে ঘষতে ঘষতে ঘাড় উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদকে বেশ ভারী বড় গুণের মানুষ মনে হলো মায়ার। আর একটুর জন্য মায়ার ঘাড় ভাঙেনি। আল্লাহ জানে এই লোকের বউ এই লোককে কেমনে সামলাবে। মায়ার তো এখনই চিন্তা হচ্ছে এই লোকের বউয়ের জন্য। মায়া আর চোখে হৃদের কটমট করা দৃষ্টি মারিয়ে তাকালো আয়নের দুষ্টু হাসির দিকে। আয়ন বেশ দুষ্টু হেসে দুজনের দিকে তাকিয়ে। মায়া বুঝলো না সেই হাসির মানে। তাই মায়া আমতা আমতা করে হৃদকে এক আঙুল তুলে দেখিয়ে আয়নকে বলল,
একটু আগে উনি যেমন করে আমার গায়ে ঢলে পড়েছিল, সেদিন রাতে ওই লোকটাও তেমন করেই ঢলেছিল। এরপর আর কিছু বলতে পারবো না। লোকটার চেহারাটা আমার মনে নেই। মায়ের কথায় আয়ন ঠাস করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এসব নিঃশক্তি ঢলে পড়া মানুষদের তুমিই সামলাও মায়া, আমি গেলাম। আমার কাজ শেষ। শোনো, ডানে বামে না তাকিয়ে সোজা পিছনে তাকালে পেয়ে যাবে তোমার ভণ্ড প্রতারক মানুষটাকে। বলে আয়ন শীষ বাজাতে বাজাতে বাংলোর ঘরটা ছাড়ল। মায়া হতবুদ্ধি হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মূলত মায়ের মাথায় আয়নের কোনো কথাই ঢুকলো না। এতক্ষণ মায়াকে জোর দিল মায়ের স্বামী দেখতে কেমন সেটা বলতে, আর এখন যখন মায়া দেখানো শেষ করলো, অমনি চলে গেল মায়াকে উল্টোপাল্টা কথা বলে। মায়া কাকে সামলাবে? এখানে কে নিঃশক্তি ঢলে পড়া মানুষ, আর কেই বা মায়ের পিছনে থাকবে? মায়ের স্বামী কি আর মায়ের পিছনে বসে আছে নাকি, যে মায়া পিছনে তাকালেই তাকে পেয়ে যাবে? পেছনে তো শুধু রিদ খান দাঁড়িয়ে আছে, যার সারা শরীরে অহংকার আর রাগ জেদে ভরপুর। মায়া আবারও হতাশার শ্বাস ফেলল। টেবিলের ওপর ফোনটা নিতে নিতে ঘাড় বেঁকে তাকালো পিছনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। সে মূলত তখন থেকে মায়ার দিকে চেয়ে কি যে এত দেখে মায়াকে আল্লাহ জানে। এই রাগ তো এই শান্ত দৃষ্টি। একটু আগে কেমন শান্ত আর শীতল ছিল, আর এখন অকারণে রেগে কটমাট করছে মায়ের উপর। এই লোক কেন যে অকারণে মায়ের উপর রেগে যায় তাও মায়া বোঝে না। এই লোককে মায়া বুঝতে গেলে আরও সমস্যা। মায়ের এই লোকের সাথে কোনো লেনদেন নেই। যার লেনদেন আছে সেই বুঝুক এই ঘাড় তেরা লোককে। মায়া নিজের ফোন উঠিয়ে চলে গেল খানবাড়ির ভিতরের দিকে, কিন্তু হৃদ তখনও রাগে দু হাতে মুষ্টি পিষে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মায়া বুঝতেই পারল না আয়ন মায়ের চোখে আঙুল দিয়ে হৃদকে দেখালো নিজের স্বামী স্বরূপ। কথায় কথায় আয়ন যে হৃদকে ইঙ্গিত করেছে ঢলে পড়া মানুষটা হিসেবে, সেটাও বুঝল না। এমন না যে মায়া আয়নের কথা গুরুত্ব দেয়নি, দিয়েছে, কিন্তু মায়া আয়নের কথা অনাগ্রহ করেছে। মূলত মায়ের বিশ্বাস নেই যে হৃদ খানও কোনোভাবে মায়ের স্বামী হতে পারে, এটা নিয়ে মায়া প্রাণপণ বিশ্বাস দুনিয়া যে কেউ মায়ের স্বামী হতে পারে, কিন্তু হৃদ খান কখনো হবে না, কোনোভাবে না। রাত প্রায় 12টার শেষের দিকে। সবার ডিনার আরও কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন ওরা ফিরে যাবে, কিন্তু মুক্তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো সেজুতির সাথে সেজুতির ঘরেই হবে। মায়া এতক্ষণ ঘুমে ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছিল। আরিফ ডেকে দেওয়ার মুক্তার জন্য সে সিঁড়ি ধরে উপরে উঠছে। সেজুতির ঘরে যাবে মুক্তাকে ডাকতে। মায়া সিঁড়ি পেয়ে দোতলার করিডর ধরে সামনে এগোতে হঠাৎ পিছন থেকে ডাকলো কেউ, স্টপ। মায়া চমকে ওঠার মতন লাফিয়ে পিছন ঘুরল মুহূর্তে। হৃদকে বাড়ির পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে উঠল হড়বড় করে। এই অসময়ে হৃদের মুখোমুখি হওয়া মানে বিপদ সংকেত। আতঙ্কিত মায়া হড়বড় করে দৌড়ে পালাতে চাইল। তার আগেই হৃদ মায়ের মতিগতি বুঝে শক্ত গলায় দাঁত পিষে আবারও বলল, ডোন্ট গো, আই সেড স্টপ দেয়ার। হৃদের শক্ত গলা শুনেও মায়া থামল না। হৃদের ভয়ে দৌড় মারল তৎক্ষণাৎ। পিছন পিছন হৃদ ছুটল। চোখের পলকে মায়ের হাত চেপে সামনে ঘোরালো। মায়া ভয়ে হৃদকে ধাক্কা মেরে পুনরায় পালাতে চাইলে হৃদ এক থাবায় মায়ের বুকের কাছের কাপড়টা শার্টের কলারের মতো চেপে ধরে মায়াকে উঁচিয়ে মুখোমুখি করে রাগে হিসিয়ে বলল, ডাকছি, কথা কানে যায় না? দাঁড়াস না কেন তুই? বেয়াদব হয়েছিস? হৃদের ভয়ে মায়া এমনি ছিটিয়েছিল, এখন আরও ছিটিয়ে গেল। হৃদ হুটহাট কেন রেগে যায় মায়া জানে না। হৃদ রেগে গেলে মায়ের সাথেই বা কেন খারাপ আচরণ করে তাও বুঝে না। একটু আগে কত ভালো দেখালো হৃদকে, অথচ এখন হুট করে রেগেমেগে কেন অগ্নিমূর্তির রূপ ধারণ করলো তাও জানে না মায়া। আসলে মায়া কিছুই জানতে চায় না। হৃদের হুটহাট চেপে ধরা, মায়াকে আঘাত করা, অকারণে ছুঁয়ে দেওয়া, কোনো কিছুই মায়া চায় না। মায়া শুধু নিজেকে নিরাপদ আর আতঙ্কমুক্ত রাখতে চায় হৃদের থেকে। এই মুহূর্তে হৃদের রাগের কারণটাও মায়া জানে না। তবে হৃদ মায়ার কলার চেপে ধরার কারণে ফ্লোরে পা রাখতে হিমশিম খাচ্ছে মায়া। পায়ে বুড়ো আঙুলে ভর দিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে গিয়েও খই হারিয়ে ফেলছে, কারণ হৃদ মায়ের বুকের কাছের কাপড় চেপে মায়াকে উঁচিয়ে ধরে রেখেছে। এখন হৃদ ছেড়ে দিলেই মায়া যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে ফ্লোরে। মায়া নিজের শরীরে ভারসাম্য বজায় রাখতে হৃদের পেটের কাছে টি শার্টের কিছু অংশ শক্ত করে চেপে ধরে নিজেকে ছাড়াতে চায়। আমাকে ছাড়ুন ভাইয়া, পায়ে ব্যথা পাচ্ছি আমি। মায়ের মুখে ভাইয়া ডাক শুনে হৃদ আরও তেতে উঠল। তার রাগে যেন মায়া ঘি ঢালার মতো কাজ করলো। তাই হৃদ মায়ের কলার চেপে আরও কাছে টানল। মায়াকে মুখোমুখি ধরে রাগে রিরি করে বলল, বারবার ভাইয়া ডাকিস কেন? তোর বাপের সম্পত্তির ভাগ দিবি আমায়, যে ভাইয়া ডেকে বেড়াস? নিষেধ করেছিলাম না ভাইয়া ডাকতে? তাহলে কথা শুনিস না কেন? অবাধ্য হোস আমার? কথা না শুনলে ট্রিগার পয়েন্টে রেখে গুলি করে মেরে দিব। বিশ্বাস কর, একটুও বুক কাঁপবে না আমার।
হৃদের শক্ত ধাঁচের কথায় আতঙ্কিত হলো মায়া। সর্বাঙ্গ কেঁপে ওঠে, ভয়ের চোখে পানি দেখা গেল। এই মুহূর্তে হৃদকে দুনিয়ার নিষ্ঠুর আর নিকৃষ্ট দয়ামায়াহীন মানুষ মনে হতেই মায়া ঠোঁট ভেঙে কেঁদে ওঠে বলল, আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? সবসময় আমার সাথেই কেন বাজে ব্যবহার করেন, আঘাত করেন? কি চাই আপনার? হৃদ মায়াকে আরও কাছে টেনে চোখে চোখ রেখে রাগে তিত্তির করে দাঁত পিষে পড়ল, নিজেকে এত সস্তা বানাচ্ছিস কেন? আমার সস্তা জিনিস পছন্দ না। আমি সস্তায় আরও সস্তা হব, আপনার কি? চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করবি না, আমার পছন্দ না। বেয়াদব হয়েছিস। মেজাজ আমার এমনিতেই চটে আছে, বেশি বাড়াবাড়ি করলে তোর নাগরকে জানে মেরে দিব। হৃদের হিংস্রত্ব রাগে মায়া দমে যায়। হৃদের রক্তিম চোখ আর ভয়ানক দৃষ্টিতে মায়া কাবু হয়ে যায়। ভয়ার্ত মুখে মায়া ফুপিয়ে কেঁদে উঠতেই হৃদ আবারও আগের ন্যায় দাঁতে দাঁত পিষে বলে, ছেলে কে? মায়াকে উত্তর না দিয়ে কাঁদতে দেখে হৃদ আবারও চটে যায়। আগের ন্যায় দাঁতে দাঁত পিষে চেঁচালো, উত্তর দে। হৃদের ধমকে মায়া কেঁপে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলল, কোন ছেলে? যার সাথে তোর ভাব চলছিল এতক্ষণ, সে কে? মায়া কাঁদতে কাঁদতে জানালো, আমাদের এলাকার চেয়ারম্যান চাচার বড় ছেলে, নাদিম ভাইয়া। উনি এখানে কি করছে? আরিফ ভাইয়া ডেকেছে মনে হয়, আমি জানি না কিছু। তোর সাথে কি চলে এই ছেলের? এত কিসের ভাব তোদের? কিছু চলে না, কোনো ভাব নেই। নাটক করস? কাহিনী বোঝাস আমাকে? আমি চোখে দেখি না কিছু? তোর আমাকে অন্ধ মনে হয়? তোদের নষ্টামি আর গলায় গলায় ভাব আমার চোখে পড়বে না মনে করিস? ওয়ার্নিং দিচ্ছি না রিত, বলে রাখছি, আমার অবাধ্য হবি সোজা ট্রিগার পয়েন্টে রেখে তোর নাগরের বুক ঝাঁকঝাঁ করে দেব গুলিতে আমি। যে বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে সেই বুক আমি জ্বালিয়ে দেব। বিশ্বাস কর রিত, এসব কিছু করতে মোটেও আমার হাত কাঁপবে না। হৃদের উগ্রতা, বেপরোয়া আচরণে মায়া প্রচণ্ড ভয়ভীতি হলো। মায়ের জীবনে কখনো কেউ এতটা বাজে আচরণ করেনি ওর সাথে। আর না এইভাবে মায়াকে কেউ হুমকি ধামকি দিয়েছে। মায়াকে আজ পর্যন্ত কোনো পুরুষ কারণে অকারণে হোক ছুঁয়ে দেয়নি, অথচ হৃদ খান অবাধ্যর মতো মায়াকে ছুঁয়ে দেয় যেখানে সেখানে। এতে মায়ের ভীষণ কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। মায়ের মনে হয় সে নিজের স্বামীকে ঠকাচ্ছে। একটা পুরুষ মানুষ অকারণে মায়াকে ছুঁয়ে দেওয়া, সেটা নিশ্চয়ই পাপ। মায়া না চাইতেও সেই পাপের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ওকে, তাও শুধুমাত্র হৃদের জন্য। মায়া বুঝল হৃদের সাথে শক্তি, সামর্থ্য বা তর্কে জড়িয়ে কখনো পেরে উঠবে না। হৃদ বেপরোয়া মানুষ, আজ পর্যন্ত কারো পরোয়া করেছে বলে সে দেখেনি, আর না কারো থেকে শুনেছে এমনটা। এমন বেপরোয়া মানুষকে মায়ের বোঝাতে হবে কৌশলে। হৃদ যা চাইছে মায়ের থেকে, সেটা মায়ের দেওয়া সম্ভব নয়। মায়া বিবাহিত, সবচেয়ে বড় কথা মায়া নিজের স্বামীকে ভালোবাসে। তাই হৃদকে মায়ার মিথ্যা বোঝাতে হবে যে মায়া ওর স্বামীর সাথে সুখী আছে, আর ওদের মাঝে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে এতদিনে সব কিছু হয়ে গেছে। যদিও হৃদ একটু আগের আয়নের ওই কথাবার্তা মনে করে জানে মায়া এখনও ওর স্বামীকে খুঁজে পায়নি। তো কি হয়েছে? মায়া না হয় তখনকার ঘটনাটা মিথ্যা বলে চালিয়ে দিবে হৃদকে। হৃদ কি আর বুঝতে পারবে নাকি কোনটা সত্য আর কোনটা মিথ্যা? হৃদ তো আর মায়ের স্বামীকে চেনে না, তাহলে বুঝতেও পারবে না যে মায়া মিথ্যে বলছে সেটা। মায়া না হয় হৃদকে মিথ্যা বুঝিয়ে বলবে মায়া ওর স্বামীকে খুঁজে পেয়ে গেছে, ওরা এখন সুখে শান্তিতে ঘর সংসারও করছে। মায়াকে যেন হৃদ আর ডিস্টার্ব না করে। মায়া নিজের কান্না আটকে ফুবানো বন্ধ করতে চেয়েও পারল না। তীব্র অপমানে আর হৃদের ভয়ে চোখ থেকে এমনি পানি পড়ছে। তারপরও মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ঠোঁট কামড়ালো, কিন্তু সফল হতে না পেরে পুনরায় একইভাবে ফুপিয়ে কেঁদে হৃদের উদ্দেশ্যে বলল, আপনি আমার সাথে এমন করবেন না প্লিজ। আমার আপনাকে ভয় লাগে, সহ্য হয় না আপনাকে। আমার যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো, আপনার কি? প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি জানেন আমি বিবাহিত, তারপরও কেন বারবার আমাকে ডিস্টার্ব করেন, অকারণে ছুঁয়ে দেন? এসব আমার পছন্দ না। আপনি আমার কাছ থেকে যা চাইছেন তা আমি কখনো দিতে পারবো না। আমি ওই টাইপের মেয়ে নই। আর না আপনার বাজে প্রস্তাবে ইন্টারেস্টেড। আমার স্বামী আছে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটা অনেক গভীর আর ঘনিষ্ঠ, একটা নর্মাল ম্যারিড কাপলদের মতো। আমরা দেখা করেছি, কথা বলেছি, পাশাপাশি আরও অনেক কিছু করেছি। আমার স্বামীর পছন্দ না কেউ ওনার বইয়ের আশেপাশে ঘুরুক। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। বিস্ফোরণে হৃদের মস্তিষ্ক দপদপ করে উঠল। জ্বলে ওঠা রাগ দপ করে নিভে গিয়ে মস্তিষ্ক সক্রিয় হয়ে জানান দিল, সে কখন ঘনিষ্ঠ হলো বউয়ের সাথে? কখন ভালোবাসার লেনদেন করলো তারা? এত কিছু কবে করলো হৃদ?
বিস্ফোরণে মায়ের কলার চেপে ধরা হৃদের হাতটা হালকা ঢিলে হয়ে আসলেও একেবারে ছেড়ে দিল না। বিষণ্ণে হৃদ নিষ্ক্রিয় মস্তিষ্কে চেঁচিয়ে উঠল, কি? এত কিছু কবে হলো? মায়ের মনে হলো হৃদ মায়ের মিথ্যে কথা বিশ্বাস করেছে। মায়া নিজের স্বামীর সাথে জড়িয়ে পড়েছে এমনটা শুনলে হয়তো হৃদ আর মায়ের পিছনে ছুটবে না, আর না মায়াকে ডিস্টার্ব করতে চাইবে। মায়া নিজের কান্না থামালো, হৃদকে নিজের থেকে দূরে করতে চেয়ে আরও কিছু মিথ্যা কথা গুছিয়ে নিল মনে মনে। নাক টেনে নিজের ফোপানো আটকে বলল, হয়েছে, মাসখানেক হবে। উনি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে, দেখা করেছে। তারপর আরও অনেক কিছু হয়েছে আমাদের। উনি বলেছে আপু আর ফাহাদ ভাইয়ের বিয়েটা শেষ হলে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে আব্বুর কাছে। আসলে উনি চিন্তিত, যদি আমাদের দুজনের পরিবার আমাদের সম্পর্কের কথা জানার আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে বিষয়টা খারাপ দেখা। মায়ের কথার মাঝেই বিস্ফোরণের স্তব্ধতায় চেঁচিয়ে বলল, প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? আমি। কি? হুম। রাগে দুঃখে হৃদ মায়ের কলার ছেড়ে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিতে দিতে মেজাজ দেখিয়ে বলল, ধরলাম না, ছুলাম না, খেলাম না, কিছু করলাম না, এর মধ্যে বাবা হচ্ছি? সেই সেই সেই। হৃদ রাগে একই শব্দ বারবার উচ্চারণ করছে। মায়া হৃদের আচানক ধাক্কার তাল সামলাতে না পেরে দেয়ালের সঙ্গে গিয়ে পিঠ ঠেকল। অল্প ব্যথাও পেয়েছে পিঠে, তবে সেটা সহনীয়। মায়া দেয়াল ধরে দাঁড়াতে দাঁড়াতে হৃদের কথাগুলো কানে আসলো। মায়া হৃদকে শুধিয়ে বলল, আপনি না আমার স্বামী বাবা হবে। হৃদ রাগে দুঃখে বলে, একটা বাড়ি দাও আমার মাথায়, স্মৃতিভ্রষ্ট হয়েছে। মায়া দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি পারবো না। ছ্যাঃ, শালার জিন্দিগি, কিছু করার আগে বদনাম হয়ে গেলাম। মায়া গোল গোল চোখে হৃদের দিকে তাকিয়ে রইল। হৃদ যে রাগের তোরে এসেছিল ঠিক, সেই ধাঁচে হনহনিয়ে আবারও চলেও গেল। মায়া হৃদের যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। হৃদ যখন বিকট শব্দ তুলে দরজাটা ঠাস করে লাগালো, তখন মায়ের সাথে সাথে দেয়ালগুলো যেন কেঁপে উঠেছে সেই তোপে। মায়া হৃদের হাত থেকে প্রাণে বাঁচতে পেরে বুকের উপর একটা হাত রেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে ও হৃদকে মিথ্যা বোঝাতে পেরেছে তাহলে। এবার মায়ের পিছনে না আসলেই হয়।